নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অপারেশন মির্জাফর শুনেছেন, নামটা পরিচিত। অপারেশন সিঁদুরের সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু অপারেশন মির্জাফর তার আবার কেন্দ্রবিন্দুতেই পশ্চিমবঙ্গ, আবার তার কেন্দ্রবিন্দুতে ভবানীপুরের প্রিয়দর্শিনী মল্লিক রোড, যেখান থেকে ভবানীপুর থানার দূরত্ব 15 মিনিট, যেখান থেকে 4 মিনিট, মাফ করবেন, যেখান থেকে ভবানীপুর থানার দূরত্ব 4 মিনিট, যেখান থেকে লালবাজারের দূরত্ব 15 মিনিট, যেখান থেকে ভবানীপুর থানার দূরত্ব 1.6 কিলোমিটার, যেখান থেকে লালবাজারের দূরত্ব 6.4 কিলোমিটার। সেই প্রিয়নাথ মল্লিক রোডের এক বাসিন্দা, তিনি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভায়া দিল্লি সমস্ত খবর এই পশ্চিমবঙ্গের পৌঁছে যেত খোদ পাকিস্তানে। কোন সময়? 7ই মে, আপনাদের যদি মনে থাকে, অপারেশন সিঁদুর, যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ খুলে দেখছি টিভির পর্দায়, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে সাইলেন্টলি এরা অপারেট করছেন এই পশ্চিমবঙ্গ থেকে, বর্ধমান থেকে। 3টি জেলায় এরা ছড়িয়েছিলেন। শেষ পর্যন্ত তারা ধরা পড়লেন এসটিএফের জালে। কখন? যখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দীর্ঘদিন ধরে পাকিস্তানের যেসব টেলিফোনগুলো আসতো, যে মোবাইল মেসেজগুলো আসতো, হোয়াটসঅ্যাপে মেসেজগুলো আসতো, সেগুলো ট্র্যাক করতে 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 দেখলো যে এই পশ্চিমবঙ্গে 4টে ডাইরেক্ট টেলিফোন নাম্বার ব্যবহৃত হচ্ছে। কিসের জন্য? প্রি অ্যাক্টিভেটেড সিম, সেগুলোকে তোলা হতো গ্রামে গঞ্জে শহরে মফস্বলে, সেখান থেকে তোলা হতো এবং শেষ পর্যন্ত সেইগুলো চলে যেত দিল্লিতে। ওটিপি দিয়ে সেগুলো অ্যাক্টিভেটেড হতো। তারপর এই ভারতবর্ষের বিভিন্ন সামরিক বাহিনীর সমস্ত সংবাদ পৌঁছে যেত পাকিস্তানে আইএসআইয়ের কাছে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এটা ট্র্যাক করতে 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 শেষ পর্যন্ত পৌঁছলো এবং সেই ইনফরমেশন এই পশ্চিমবঙ্গে পাস অন হলো এবং পশ্চিমবঙ্গে এসটিএফ শেষ পর্যন্ত গ্রেফতার করলো। এবং তারপর এসটিএফ বুক ফুলিয়ে বললো, আমরা তো গ্রেফতার করেছি। ঠিকই, তারা গ্রেফতার করেছেন। এতদিন কী করছিলেন? আমি সংবাদ মাধ্যমে দেখছিলাম 3 বছর ধরে, আবার আই রিপিট, 3টে বছর ধরে এই দুই চর তারা অপারেট করছেন। গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে ঘর ভাড়া নিচ্ছেন, নিয়ে সেখান থেকে সিম তুলছেন, সেই সিমগুলো শেষ পর্যন্ত পাচার করছেন দিল্লিতে, এবং দে আর বিং পেড ব্যাক। এবং সে কিসের মাধ্যমে? নির্দিষ্টভাবে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টকে ব্যবহার করে তাদের আবার টাকা পাঠিয়ে দেওয়া হতো। আমার প্রশ্ন এখানে যে দেখুন, অপারেশন মির্জাফর হয়েছে, তারা ধরা পড়েছেন, এসটিএফ ধরেছে, তারপর দিল্লি তাদের নিয়ে যাবে, সব ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে গোয়েন্দা পুলিশরা কী করছিলেন এতদিন ধরে? এই প্রশ্নটা আজকে প্রাসঙ্গিক, তার কারণ আমি সেটা ব্যাখ্যা করব যে পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ কী করছিল, গোয়েন্দা পুলিশের অ্যাক্টিভিটি কী, কলকাতা লালবাজারে যারা গোয়েন্দারা আছেন তারা কী করছিলেন এতদিন, রাজ্য পুলিশের, রাজীব কুমারের পুলিশের যারা গোয়েন্দা আছেন তারা কী করছিলেন এতদিন, যে পশ্চিমবঙ্গ থেকে ভুয়ো সিম তোলা হচ্ছে, শয়ে শয়ে সিম তোলা হচ্ছে, সেই সিমগুলো পাচার হচ্ছে, তাদের গোয়েন্দাগিরি কোথায় গিয়েছিল? এই প্রশ্নটা তো আসবেই আজকে স্বাভাবিকভাবে। ধন্যবাদ যেমন প্রাপ্য এসটিএফের, ধন্যবাদ যেমন প্রাপ্য কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর, কিন্তু আবার একই সঙ্গে প্রশ্ন যে আমরা এই রাজ্যে যারা বাস করছি তাহলে আমরা কেন খবর পাবো না? আমাদের গোয়েন্দারা কেন সেই খবর সংগ্রহ করতে পারবে না? কোথায় তাদের ব্যর্থতা? তারা কি ইনএফিশিয়েন্ট? না, তারা যথেষ্ট এফিশিয়েন্ট। তাহলে তারা করতে পারছেন না কেন? আমি আজকে এই মূল আলোচনার জায়গায় আসছি। অপারেশন মির্জাফর এটার নাম দেওয়া হয়েছে। ভেবে দেখুন তো, সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে, পশ্চিমবঙ্গের সিম কার্ডের প্রতি এত আগ্রহ কেন? এই জায়গা থেকে ভাবুন, একটু লজিক্যালি ভাবুন। আমি ভাবছিলাম ভবানীপুর থেকে দিল্লি হয়ে সরাসরি করাচি কিংবা ইসলামাবাদ, রুট তো তাই। এখানকার সিমের প্রতি এত আগ্রহ কেন? তার কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে পিস হেভেন, এখানে শান্তির ছেলেদের বসবাস প্রচুর। ফলত স্বাভাবিকভাবে বুঝতেই পাচ্ছেন যে আবার খোদ ভবানীপুর, ভেবে দেখুন, কালীঘাট, ভবানীপুর, টালিগঞ্জ সব কাছাকাছি জায়গা। তো সেই ভবানীপুরে প্রিয়নাথ মল্লিকের রোডে বাসিন্দা, সে আবার এখন মেমারিতে ঘাঁটি গিয়েছিল। মেমারিতে আবার কোথায় গিয়ে লুকিয়েছিল? একটি নার্সিংহোমে লুকিয়েছিল। এবং সেই নার্সিংহোম, যা রিপোর্টটা পেলাম, মিডিয়া রিপোর্ট আমি বলছি না, সেটা আবার একদম ওখানকার থানার খুব কাছাকাছি, পাশেই প্রায়। তো প্রশ্নটা হলো, গোয়েন্দাগিরি গত 3 বছর ধরে কোথায় যাচ্ছিল? গোয়েন্দারা কি মাইনে পেতেন না? গোয়েন্দারা কি রাজ্য পুলিশে চাকরি করেন না? গোয়েন্দারা কি ভবানী ভবনে কাজ করেন না? গোয়েন্দারা কি কলকাতা পুলিশে কাজ করেন না? আলবাত কাজ করেন, কিন্তু মুশকিল হচ্ছে তাদের এফিসিয়েন্সি লেভেলটাকে লাগিয়ে রাখা হয়েছে শুধু বিরোধীদের পেছনে কাঠিবাজি করার জন্য। সরি টু সেই শব্দবন্ধটা ব্যবহার করতে খারাপ লাগছে, কিন্তু দ্যাট ইজ দ্য ট্রু রিয়ালিটি, বাস্তব। বিরোধী কোন নেতা কার সঙ্গে কথা বলছেন লর্ডসিনা রোডে বসে বসে ট্র্যাক করা হচ্ছে, লালবাজারে বসে বসে ট্র্যাক করা হচ্ছে। কেউ ফেসবুক পোস্টিং করলে সঙ্গে সঙ্গে শেয়ার হচ্ছে। কিসের জন্য শেয়ার হচ্ছে? তার কারণ জানতে হবে যে নবান্নের 14 তলার বিরুদ্ধে কোনো কনস্পিরেসি নেই তো, তাহলে এই সঙ্গে সঙ্গে মেল করে দাও, মেটাকে মেল করো, ইউটিউবকে মেল করো। এই কারবারে গোয়েন্দারা কাজ করছে। আমি আজকে বলছি অত্যন্ত দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জার। আপনি বলুন তো, আমি কিছুদিন আগে একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। আসাম থেকে, আসামের এসটিএফ বলল যে মুর্শিদাবাদের বিভিন্ন পকেটে পকেটে এরা 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 এই আনসারুল্লাহ বাংলা টিমও অপারেট করছে।
তারা এলো, তারা পশ্চিমবঙ্গের এসটিএফকে জানালো, তখন এসটিএফ গিয়ে তাদের গ্রেফতার করলো। তার আগে এসটিএফ গ্রেফতার করেনি কেন? তাদের ইনপুট থাকে না, গ্রামেগঞ্জে খোঁচড় থাকে না, যাদের তারা লাগিয়ে রাখে, তারা গোয়েন্দাগিরি, তাহলে গোয়েন্দারা কী করছিল? এই প্রশ্নটা তো আসবে। আচ্ছা ভাবুন তো, খাগড়াগড়ে যে যুবকটি খাগড়াগড়ে বিস্ফোরণের নায়ক হতা, সে সম্ভবত, আমি যতদূর খবর পেয়েছি, একদম পারফেক্টলি আমি বলছি না আপনাদের, আলিপুর প্রেসিডেন্সি জেলে ছিলেন এবং সেখান থেকে সে ট্রান্সফার নিয়েছিল বহরমপুর জেলে। কি না তার আত্মীয় স্বজন দেখা করতে আসবেন, এসব ব্যাপারটা আমার বোধ হয়, আমি যতটুকু, ইফ আই এম নট রং, আমার মেমারি যতটা বলছে। এবং সেইখানে বসে সে আনসারুল্লাহ বাংলার টিমের অপারেটর হয়েছিল, যারা জেলে বন্দী হতো তাদের ট্রেনিং দিত, এবং তারা বাইরে গিয়ে আবার আনসারুল্লাহ বাংলার টিমের অপারেশন চালাতো। কার আউটফিটার? জাসিমউদ্দিন রহমানি বাহিনী, বাংলাদেশের। তারা সাদ রাডি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনকে ডেপুট করে যেত। আপনাদের আরেকটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। আপনাদের আল কায়দার আউটফিটরা মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছিল, রাতের অন্ধকারে এনআইএ এসে তাদের তুলে নিয়ে গিয়েছিল। রাজ্য সরকার প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল, আরে আমাদের না জানিয়ে কেন তোলা হলো? ঘর জামাই তো এরা, আমাদের না জানিয়ে কেন তোলা হলো? খোদ হাওড়া জেলায় আমরা দেখেছি যে দুজন উগ্রপন্থী মাস্টার সেজে বসছিল, এটা ফ্ল্যাটে থাকতো। ভেবে দেখুন তো, জাভেদ মুন্সি ক্যানিং থেকে ধরা পড়ছিল, ভাইপোর জেলা। কাশ্মীরের একটা লোকাল ফাঁড়ির পুলিশের এসআই ইনফরমেশন কালেক্ট করে এসে এখান থেকে তুলে নিয়ে গিয়েছিল। কেন? পশ্চিমবঙ্গের গোয়েন্দারা তাহলে কী করছিল, রাজ্যের গোয়েন্দারা কী করছিল? আমি বিশ্বাস করতে রাজি নই তারা ইনএফিশিয়েন্ট, কিন্তু আপনি যদি একজনকে ইনএফিশিয়েন্টে পরিণত করেন, কনভার্ট করেন, তাহলে যা হয় পশ্চিমবঙ্গের অবস্থা হচ্ছে তাই। ভালো ভালো অফিসাররা শুধু খারাপ কাজে, শেখ শাহজাহানকে কীভাবে বাঁচাবো তার জন্য রাজীব কুমার চলে যাবেন, সুপ্রতিম সরকাররা চলে যাবেন, গিয়ে রাতের অন্ধকারে, সে দেখেছেন দৃশ্যগুলো, মনে আছে? রাজীব কুমার লঞ্চে ঘুরতে এলাকা পরিদর্শনে বেরোলেন, তারপর আর ক্যামেরা তাদের খুঁজেই পেল না, কোথায় সেই লঞ্চ অদৃশ্য হয়ে গেল। আমরা তো দেখেছি শেখ শাহজাহানের অত্যাচারিত মানুষের কাছে যখন ওই একে পাঠানো হয়েছিল, সুপ্রতিম সরকার রাস্তা দাঁড়িয়ে, এই কী হচ্ছে ভাবখানা, আমরা কত এফিশিয়েন্ট দক্ষিণবঙ্গের এডিজিতে। আমি বলছি এটা এফিশিয়েন্ট অফিসার তো, কিন্তু এদের এই কাজে লাগানো হয়, শেখ শাহজাহানদের প্রোটেকশনের কাজে সিআইডিকে লাগানো হয়েছিল, মনে আছে? সিআইডির হাতে হস্তান্তর শেষ পর্যন্ত সিবিআইকে দিতে বাধ্য হয়েছিল। সেই সিআইডি আবার শেখ শাহজাহানের নাম, হত্যাকাণ্ড থেকে নাম সরিয়েছিল, সেই সিআইডির কাজে লাগানো হয়েছিল। আমি বলছি কত গুণের কীর্তন, বলতে খারাপ লাগে। আমি বলছি এই পশ্চিমবঙ্গের পুলিশের এফিসিয়েন্সি ছিল স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশকে তুলনা করা হতো। আজকে সেই কলকাতা পুলিশ, সেই রাজ্য পুলিশকে কী কাজে ব্যবহার করা হচ্ছে? ধরুন তো, গতকালের ঘটনাটা একটু ভালো করে ভাবুন তো। গতকাল নিউ আলিপুরের 4 জন সাব ইন্সপেক্টর ও পুলিশকে কলকাতা লালবাজার সাসপেন্ড করলো। কী কারণে? তারা কোনো একটা সাইডিংয়ে লরি দাঁড়িয়ে থাকতো, তাদের কাছ থেকে রাত্রিবেলা তোলাবাজি করতে গিয়েছিল। লরির যারা চালক তারা বলছে গাড়ি সরিয়ে নিচ্ছি, তো আমরা টাকা দিতে পারবো না। গাড়ি বেধড়ক ভাঙচুর করেছিল। আমি রিপোর্টটা ঠিক জানি না, যতটুকু শুনেছি 30টার ওপর লরির কাঁচ ভাঙা হয়েছিল, টায়ার পাংচার করা হয়েছিল, কেন? পুলিশকে টাকা দেওয়া হয়নি বলে। সেই 4 জনকে শেষ পর্যন্ত সেটা মিডিয়াতে জানাজানি হয়, সঙ্গে সঙ্গে লালবাজার ওই সিসিটিভি দেখে আইডেন্টিফাই করে 4 জনকে সাসপেন্ড করলো। প্রশ্নটা হচ্ছে, দিনের পর দিন যখন তোলাবাজি করেছেন তখন লালবাজার দেখেনি কেন? তখন গোয়েন্দারা দেখেনি কেন? তাদের ইনপুট কী ছিল? সাম্প্রতিককালে আমার মনে আছে 2টো, হাওড়া স্টেশন, আরও একটা জায়গা বোধহয় স্ট্যান্ড রোডে কোথায়, সেখানে 2 জন পুলিশের কনস্টেবল এসআই এদের ঘুষ নেওয়ার জন্য সাসপেন্ড করেছে। 2 2 4, এই 4 8, সাম্প্রতিককালে গত 1 মাসের মধ্যে রিপোর্ট আমি আপনাদের কাছে বলছি। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ টাকা তোলে না, ঘুষ তোলে না। কেউ বিশ্বাস করবে? সবাই জানেন। রাজ্যের কলকাতার পুলিশ কমিশনার জানেন না, রাজীব কুমাররা জানেন না, কেউ জানেন না। যখন ধরা পড়ে, যখন মিডিয়াতে ফোকাস হয়, তখন এই ধর আমরা 0 টলারেন্সে বিশ্বাসী, ছটাই সাসপেন্ড। কেন এটা হবে বলুন তো? কেন এটা হবে? কিসের জন্য হবে বলুন? সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন পুলিশের একটা শ্রেণীকে দিয়ে টাকা তোলানো হয় বাজার থেকে, এবং সে টাকাটা সর্বোচ্চ লেভেল পর্যন্ত যায়। আপনার মনে আছে বাঁকুড়ার সেই ওসি কয়লা পাচারের টাকা কোন থাইল্যান্ডে কোথায় টাকা পাঠাতেন, কোন প্রভাবশালী ভাইপোর স্ত্রীর অ্যাকাউন্টে? মনে আছে? সেই ঘটনা তো আমরা সারফেসে দেখেছিলাম। এই প্রশ্নটা এখানে করছি এই কারণে যে পুলিশ অফিসারদের গোয়েন্দাগিরিটা কোথায়? পুলিশ অফিসাররাও ভাবুন, কালকে 4 জন এসআইকে সাসপেন্ড হতে দেখে অনেকে খুব আনন্দ করেছে, দেখো এর মনোজ ভার্মা কত শক্ত, এদের সাসপেন্ড তো করলো। আরে সাসপেন্ড করলো, এটা বছরের পর বছর, মাসের পর মাস যখন যারা টাকা তোলে, কত অজস্র পুলিশকে দিয়ে টাকা তোলানো হয় বাজার থেকে, কেউ সাসপেন্ডেড হয়েছে। মিডিয়া যখন জানে, সংবাদ মাধ্যমে, এখন তো মোবাইলের যুগ, মোবাইলে যখন কেউ ক্যামেরাবন্দি করে,
তখন পুলিশের হুঁশ হয় ধর বড্ড প্রেস্টিজ যাচ্ছে। গভর্নমেন্টের সরকার তো, সেই গভর্নমেন্টে তো প্রেস্টিজ থাকে না, প্রেস্টিজ থাকে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের। সে প্রেস্টিজ গেল, এবার চারটিকে সাসপেন্ড করা। আর এই এসআইরা কি আজকে তুলছিল, গতকাল রাত্রে তুলেছে? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছরের টাকা তুলে গেছে। এই এসআই না হোক অন্য এসআইরা তুলেছে। পাসপোর্ট করতে গেলে ইন্সপেকশনে কত, আমি যে এলাকায় থাকি খর্দা থানা, তো নাম করে বলছি, আমার পরিচিত জনকেও টাকা দিতে হয়েছে। কেন? অরিজিনাল ভেরিফিকেশনে কোনো ডিফেক্ট ছিল। মিষ্টি খাওয়ার জন্য দিন 500 টাকা না 2000 টাকা দিতে হবে। সিভিককে দিয়ে তোলানো হতো, মেজবউ সেজবউরা বসে টাকাটা গুনতেন, সে টাকা উপর পর্যন্ত যেত। প্রশ্নটা হচ্ছে এখানে, এটা কি রাজ্য পুলিশ জানে না, কলকাতা পুলিশ জানে না? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পুলিশকে আপনি ব্যবহার করেছেন, গোয়েন্দাদের ইনএফিশিয়েন্ট করে দিয়েছেন। কি করেছেন গোয়েন্দাদের দিয়ে? আজকে পুলিশের আজকাল সিভিকের আবার দেখবেন নীল সাদার বদলে সাদা ড্রেস করানো হচ্ছে। ব্যারাকপুর পুলিশ কমিশনার করেছে, মানে অ্যাজিভ যেন এরা পুলিশ। মাইনে সেই 9-10 হাজার টাকা, কিন্তু সিভিকের ড্রেস সাদা ড্রেস করিয়ে দেওয়া হচ্ছে। প্রশ্ন এখানেই, প্রশ্ন হচ্ছে যে এইভাবে কতদিন চুরি ডাকাতি অক্ষমতা ঢাকবেন আর অক্ষমতা বাড়াবেন? আরে বলুন তো, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ আছে, একটা অ্যান্টি রাউডি ডিপার্টমেন্ট আছে। আমার একটা অভিজ্ঞতা আছে বলে আমার মনে হলো আজকের এই প্রতিবেদন একটু শেয়ার করি। আমি বারবার চাকরি দুর্নীতি নিয়ে কথা বলেছি, চুরি নিয়ে কথা বলেছি, এই সরকারের ডাকাতি প্রতারণা নিয়ে কথা বলেছি, রাজ্য পুলিশ কলকাতা পুলিশকে নিয়ে প্রশ্ন করেছি, কথা বলেছি। কথা বলার অধিকার তো কেড়ে নিতে পারেন না তারা। তার জন্য আমার বিরুদ্ধে এফআইআর হলো কি, আমি নাকি টেররিস্টদের ফান্ডিং করি, আর টেররিস্টরা নাকি আমাকে ফান্ডিং করে। টেররিস্ট জাসিমউদ্দিন রাহনি বাহিনীটাই নিয়ে বিটিয়ে এরা এদের বোধহয় জামাতদের ফান্ডিং আমার কাছে আসে, বা আল কায়দার ফান্ডিং আসে, তাদের ফান্ডিং করি। কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি ডিপার্টমেন্টের যিনি গোয়েন্দা বিভাগ বা এদের অ্যান্টি রাউডি ডিপার্টমেন্টের যিনি আইনজীবী, তিনি কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজশেখর মান্তার সাথে বলছেন যে উই আর সাসপেক্টিং। বলে প্রমাণ দিন। আমার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, যে না অ্যাকাউন্ট আমি অপারেট করতে পারবো। ওয়ান ফাইন মর্নিং আমি দেখলাম আমি অ্যাকাউন্ট অপারেট করতে পারবো না। কি কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি ডিপার্টমেন্ট আমার অ্যাকাউন্টটা ফ্রিজ করার জন্য নির্দিষ্ট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আমি 30 বছর একটি সংবাদপত্র প্রতিষ্ঠানে বিজ্ঞাপন বিভাগে কাজ করেছি, সেই অ্যাকাউন্টটাকে বন্ধ করে দিয়েছে। সেটা একমাত্র আমার অ্যাকাউন্ট ছিল। আদালতে গিয়ে আমাকে বলা হচ্ছে, ব্যাংক থেকে বলেছে পুলিশের সঙ্গে এটা সমঝোতা করবো। কিসের সমঝোতা করবো? কেন সমঝোতা করবো? আর গোয়েন্দাদের এটা কাজ। কোর্টে গেলাম, কোর্ট 3 দিন 3বার পরপর হিয়ারিং হলো, এবং সেই হিয়ারিংয়ে মহামান্য বিচারপতি কলকাতা পুলিশের যিনি আইনজীবী তাকে প্রশ্ন করলেন, গিভ মি সাম প্রুফ যে মিস্টার সন্ময় ব্যানার্জির সঙ্গে টেররিস্টদের যোগাযোগ আছে। সে অভিজ্ঞতা আমার জীবনে আছে। 3.25 ঘন্টা হিয়া স্ট্রিট থানায় বসি অ্যান্টি রাউডি ডিপার্টমেন্টের অফিসার। আমি কেন একটা ফেসবুক পোস্টিংয়ে বলেছি ওই স্পেনের শিল্প সফরের সাংবাদিকদের খরচ সরকার করেছে, সেটা নিয়ে আমার বিরুদ্ধে এফআইআর হচ্ছে। যে কলকাতা পুলিশের লেভেল অফ অপারেশন স্টাফ একটু ভাবুন। আমি সেটা বলছি। আমি কলকাতা পুলিশের বহু সিনিয়র অফিসারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। তারা নিজের ফোন থেকেও ফোন করে না, ফেস টাইমে কথা বলেন আমার সঙ্গে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে সমৃদ্ধ করেন, আমি এইটুকু বলবো, শুধু এর বেশি কিছু বলবো না। আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু সেই কলকাতা পুলিশ, যাতে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের সঙ্গে একসময় তুলনা করা হতো, তাদের ব্যবহার করা হচ্ছে কি, সে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে জাসিমউদ্দিন রহমানি বাহিনীর ফান্ডিং আছে। আমার জীবনের সবথেকে বড় শত্রু কোনোদিন এ কথাটা বলেনি, কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর এটা বলেছে। এই লেভেলে অপারেশনস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আমি একটা ভিডিও করেছিলাম, আর্থিকভাবে নবান্ন দেউলিয়া হয়ে যাচ্ছে, ডুবছে নবান্ন বলে। এই তো টেরোরিজম ছড়াচ্ছে। নবান্নে যারা চাকরি করে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, তারা সাংঘাতিকভাবে ভীত সন্ত্রস্ত। এর মধ্যে সামাজিক অস্থিরতা তৈরি, কর মামলা কর, এফআই কর। তো গাঁজাখোর, সাট্টাখোর, জুয়াখোরদের দিয়ে একটা করে কেস করানো, দিনের পর দিন অভ্যস্ত হয়ে গেছি, জীবনে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আমার প্রশ্নটা, আমি তো অভ্যস্ত, কিন্তু কলকাতা পুলিশের একটা কাজ, রাজ্য পুলিশের একটা কাজ, ভবানী ভবনের কাজ, রাজ্য পুলিশের গোয়েন্দাদের এটা কাজ, সমস্ত বিরোধী রাজনৈতিক দলদের পেছনে এই করে বেড়ান। ফলত আলটিমেটলি গোয়েন্দাদের এফিসিয়েন্সি লেভেলটা কোথায় গিয়ে পৌঁছেছে, যেখানে আর আলটিমেটলি পাকিস্তানের আইএসআই চর তারা ধরতে পারছে না। অত্যন্ত দুঃখের, অত্যন্ত দুর্ভাগ্যের, অত্যন্ত লজ্জার। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের যারা তাদের পরিবারের লোকজন যারা রিটায়ার্ড কর্মচারী, তারা একটু ভাবুন যে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশকে নবান্নের প্রতারক কীভাবে ব্যবহার করছেন, নোংরামির কাজে ব্যবহার করছেন। অথচ এদের মধ্যে অনেক গুণ আছে, কোয়ালিটি আছে, এফিসিয়েন্সি আছে। আমরা বহু সময় সেটা দেখেছি। এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে অভয়া হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ লোপাট, এভিডেন্স ট্যাম্পার অল্টার করতে পারেন কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়
ফেক ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সাজাতে পারেন অভিক দেখে, এবং সেটা প্রেস কনফারেন্স করে বলতে পারেন। অভিষেক গুপ্তা নর্থের ডিসি, তিনি গিয়ে আবার অভয়ের বাবাকে ঘুষ দিয়ে তার মুখ বন্ধ করতে চান। আমার প্রশ্নটা এখানেই, সেটা হচ্ছে এই কাজের জন্যই কি পুলিশ অভয়ের দেহ দ্রুত নিয়ে গিয়ে শ্মশানে দাহ করানো? লোকাল বিধায়ক বলছেন ওয়েল ডান বয়েজ। সেটা তো লোকাল বিধায়কের ক্রেডিবিলিটি, তার ব্যাকগ্রাউন্ড এটা পারমিট করে বলে, কিন্তু কলকাতা পুলিশ, তার অফিসার, তার আইপিএস অফিসার, এটা কি তাদের জব? এটা কি তো তাদের কাজ? ওই মহিলাদের দিয়ে করাচ্ছেন এটা করছেন, করতে গিয়ে শেষ পর্যন্ত আর আসল আইএসআই চরদের ধরতে পারছেন না। যার জন্য আজকে ভবানীপুর, যেখান থেকে 4 মিনিটের দূরত্ব ভবানীপুর থানা, যেখান থেকে 15 মিনিটের দূরত্ব লালবাজার থানা, তাকে আইডেন্টিফাই করতে পারছে না 3 বছর ধরে। ভাবুন তো, ফর দ্য লাস্ট 3 years দে ওয়ার ইন অপারেশনস। কেন্দ্রীয় গোয়েন্দারা ইনপুট দিয়েছে, তাই তারা গ্রেফতার হলো। তা নাহলে তো আরও কত এরকম বসে আছে আমার আপনার পাশে, কেউ জানি না। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরকে এইভাবে তছনছ করে, যে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য সিআইডি সময় দেবে, এটার জন্য কাজ করবে কেন? চাকরি চোরেদের বাঁচানোর জন্য পয়সা খরচা হবে, আদালতে গিয়ে আর দিনের পর দিন ফেক কেস সাজানো হবে, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, তার বিরুদ্ধে ওর বিরুদ্ধে। এর জন্য কলকাতা পুলিশ কুখ্যাত থানা আছে, কুখ্যাত একটা ডিভিশন আছে, সব ইতিহাসে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন আজকের এইখানে থাকলো যে অপারেশন মির্জাফরে আইএসআইদের চর ধরা হলো, যাদের ধরা উচিত ছিল রাজ্য পুলিশের অনেক দিন আগে, তাহলে এই তথ্যগুলো বেরিয়ে যেত না পাকিস্তানের করাচিতে কিংবা ইসলামাবাদে। কিন্তু তারা সেটা করেনি বলে তার পাপের প্রায়শ্চিত্ত আজকে অপারেশন মির্জাফর দিয়ে করতে হচ্ছে ভারত সরকারকে। ভাববেন।